হ্যালো বেশ, তো আমরা ভারতের ভূপ্রকৃতি নিয়ে আগের দিনে আলোচনা করেছি। ঠিক আছে, আগের দিনে ভারতের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করেছি, সেটা ছিল পার্ট 1। এখন অনেক বড় চ্যাপ্টার তো এটা, তার জন্য আমরা সেটার পার্ট 1 করেছি। এবারে পার্ট 2 আজকে আছে, তো আশা করছি আজকে পার্ট 2 আমি সব শেষ করে দেবো। তো যদি পার্ট 1 না দেখে থাকো তো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তো প্রতিবারের মতো আমি এবারেও প্রত্যেক ভিডিওতে যেমন বলি এবারেও বলছি যে আমি তোমাদেরকে একটা প্রমিস করেছি। যে কি প্রমিস না, WPP আর KP এক্সামের আগে আমি কিন্তু তোমাদের টোটালি সিলেবাস কভার করব। ঠিক আছে, এবারে আমার এই চ্যানেলে তুমি দেখো, আমার এই চ্যানেলে অনেক দিন থেকেই এডুকেশন ভিডিও আসে, মানে আসছিল। তো তোমরা তখন সাপোর্ট করতে না, তো আমি ভিডিও অফ করে দিয়েছিলাম পুরোপুরি। তো এখন আমি নিজের মধ্যে একটা প্রমিস নিয়ে আইছি যে তোমরা আমাকে সাপোর্ট করো আর নাই করো, আমি কিন্তু তোমাদের সিলেবাস কভার করেই যাব। সিলেবাস আমি কিন্তু কভার করবোই, তাতে তুমি সাপোর্ট করো আর নাই করো। ঠিক আছে, আর আমি তোমাদেরকে এটাও প্রমিস করতে পারি যে তোমরা আমার যদি এই ভিডিও দেখো আর এই ক্লাসগুলো যদি করো, মুখস্থ কিছু না, সব বোঝার ব্যাপার এখানে। ঠিক আছে, মুখস্থ হালকা করলে এর যে আমরা এই টপিকগুলো করছি, এরপরে আমার যখন কোশ্চেন ভিডিও আসবে তখন কোশ্চেন ভিডিও আবার করলেই কিন্তু আর কোনো মতেই ভুলবে না তোমরা। ঠিক আছে, তো এই এর বাইরে কিন্তু কোনো এক্সামে, কম্পারেটিভ কোনো এক্সামে এর বাইরে কোশ্চেন কিন্তু হবে না, আমি এটা শিওর দিয়ে দিচ্ছি তোমাদেরকে। ক্লিয়ার? তো চলো ভিডিওটা এবারে শুরু করব। তো আমাদের ভিডিওটা এবারে শুরু করছি। তো আমরা পড়বো হচ্ছে, ওয়েট গাইস, আমরা ভারতের বিশাল মালভূমি পড়বো। এবারে মালভূমি অঞ্চলটাকে পড়বো। ঠিক আছে, কি বলছে, এই মালভূমি কি অতি প্রাচীন আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দিয়ে গঠিত। তো আমরা দেখেছি তো আগে যে আগ্নেয়গিরি, সে সিনেমায় দেখায় আগ্নেয়গিরি। ঠিক আছে, সেগুলো কি আগ্নেয়গিরিগুলো কি হয়, পাথরে পরিণত হয়। ঠিক আছে, সেটা হচ্ছে মালভূমিটা আমরা বলছি। এবারে দেখি আমরা মধ্য ভারতের পড়বো, মধ্য ভারতের উচ্চভূমি বা মালভূমি, যেটা হচ্ছে আরাবল্লী পর্বত শ্রেণী। আরাবল্লী পর্বত আমরা নাম শুনেছি, পার্ট 1ও শুনেছি। কি শুনেছি, পৃথিবীর কি প্রাচীনতম গঙ্গিল পর্বতকে আরাবল্লী। ঠিক আছে, আরাবল্লী যে প্রাচীনতম গঙ্গিল পর্বত, আমরা পার্ট 1ই পড়েছি সেটা। এই তারপরে আমরা এই পয়েন্টটা দেখবো, আমরা মার্ক করাগুলো খালি পড়বো, তোমরা গোটাটাই পড়বে। ঠিক আছে, আবু পাহাড়ের কি বলছে, মাউন্ট আবু কাছাকাছি অবস্থিত গুরু শিখর আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ। তা আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? গুরু শিখর। এর উচ্চতা কত? 1722 মিটার। মাউন্ট আবুতে অবস্থিত জৈনদের বিখ্যাত দিওয়ানা মন্দির। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হবে যে মাউন্ট আবুতে কি অবস্থিত আছে, জৈনদের বিখ্যাত কি আছে, দিওয়ারা মন্দির কিন্তু আছে। ক্লিয়ার? গুরু শিখর থেকে মাউন্ট আবুতে আলাদা করে কে রেখেছে? গোরানঘাট গ্যাপ। গোরানঘাট বলে একটা গ্যাপ আছে, যেটা কি মাউন্ট আবুকে গুরু শিখর থেকে আলাদা করে দিয়েছে। ক্লিয়ার? মাউন্ট আবুকে গুরু শিখর থেকে আলাদা করেছে। এবারে কি পাচ্ছি আমরা, হলদিঘাট গ্যাপ বা গিরিপথটি কি আরাবল্লী পর্বত অঞ্চলে অবস্থিত। আরাবল্লী পর্বত অঞ্চলে অবস্থিত। এবারে আসছি আমরা বুন্দেলখণ্ড মালভূমি। ঠিক আছে, বুন্দেলখণ্ড মালভূমিটা আমরা কি পাবো, এবারে দেখতে হবে, এটা আমাদেরকে দেখতে হবে নাকি বুন্দেলখণ্ড অঞ্চলটি কি উত্তরপ্রদেশের 5টি ও মধ্যপ্রদেশের 4টি জেলা নিয়ে গঠিত। ক্লিয়ার? মনে রাখতে হবে, বুন্দেলখণ্ড মালভূমিটা উত্তরপ্রদেশের 5টা জেলা আর মধ্যপ্রদেশের 4টা জেলাকে নিয়ে গঠিত হয়েছে। এবার আসছি আমরা বিন্ধ্য পর্বত। তো বিন্ধ্য পর্বত কি বলছে, মধ্য ভারতের উচ্চ ভূমি প্রায় দক্ষিণ প্রান্তে অবস্থিত, পশ্চিম দিকে পূর্বে প্রসারিত। ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে হবে যে বুন্দে পর্বতটা, এটা কিন্তু বেলে পাথরের তৈরি। ঠিক আছে, এটা বেলে পাথরের তৈরি, বুন্দেলখণ্ড হচ্ছে বেলে পাথর, মাথায় রাখতে হবে। উত্তর দক্ষিণ ভারতে কি আলাদা করে রেখেছে, উত্তর দক্ষিণ ভারতটাকে আলাদা করেছে কে করেছে? বুন্দেলখণ্ড। ঠিক আছে, বিন্ধ্য পর্বত আলাদা করে রেখেছে। ঠিক আছে, এই পর্বত কি কাইমুর নামে পরিচিত। এই পর্বতের পূর্বাস কি কাইমুর নামে পরিচিত। পর্বতের উপর অংশ সমতল, ধারগুলো কি ক্ষয় পেয়ে সিঁড়ির মতো হয়ে গেছে।
তাহলে পর্বতের উপরে অংশটা কি আছে, সমতল লেভেল, ঠিক আছে। আর ধারগুলো কি হয়েছে, ক্ষয় হয়ে এখন সিঁড়ির মতো অবস্থা হয়ে গেছে। এবারে আমরা পড়বো কি মানব মালভূমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু আমি তুলে ধরেছি। তাহলে কি বলছে, বিন্ধ্য পর্বতের উত্তরে লাভা দিয়ে গঠিত, ঠিক আছে। বিন্ধ্য পর্বত আছে না, তার উত্তরে যে লাভা দিয়ে গঠিত হয়েছে, কি পর্বত গঠিত হচ্ছে আমাদের এখানে, মানব মালভূমি। ক্লিয়ার। এবারে আসছি আমরা রেওয়ার মালভূমি। এই মালভূমিটা কি বিন্ধ্য পর্বতের পূর্ব দিকে অবস্থিত, মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে এটা হচ্ছে মধ্যপ্রদেশে আছে। রেওয়া মালভূমিটা বিন্ধ্য পর্বতের পূর্ব দিকে আছে আর মধ্যপ্রদেশে অবস্থিত। তো এই যে আমরা এখানে পেয়ে যাবো, এখানে এই যে আরাবল্লী, আমাদের এখানটাতে আরাবল্লী হচ্ছে, এটা বুন্দেলখণ্ড, ছোটনাগপুর মালভূমি, এটা বিন্ধ্য মালভূমি, রেওয়া আর হচ্ছে সাতপুরা। ঠিক আছে, ম্যাপ দেখে কিন্তু তোমাদেরকে করতে হবে। এরপরে আমরা আসছি পূর্ব ভারত। এরপরে আমরা ঢুকছি পূর্ব ভারতের, একটু ওয়েট গাইস। এরপরে আমরা আসছি পূর্ব ভারতের উচ্চভূমি ও মালভূমি। ক্লিয়ার, পূর্ব ভারতের। তাহলে এবার দেখছি কি যে কি পূর্ব ভারতের উচ্চভূমি ও মালভূমি ছোটনাগপুরের মালভূমি, বাঘেলখন্ড মালভূমি, গুজরাট পাহাড় ও দান্ডকারণ্য মালভূমি নিয়ে গঠিত। ক্লিয়ার, পূর্ব ভারতের উচ্চভূমি ও মালভূমিগুলো ক্যাটাগরি গঠিত। তাহলে এবারে আমরা পয়েন্ট ওয়াইজ পড়ে যাবো যে ছোটনাগপুর মালভূমিটা কি। ঠিক আছে, ছোটনাগপুর মালভূমিটা কি আমরা পড়বো এবারে। তো দেখা যাক কি বলছে। সরি গাইস, মিস। তাহলে এই মালভূমিটা কি বলছে দেখি, ছোটনাগপুর মালভূমিটা কি না, এটা হচ্ছে কি রাঁচি মালভূমি। ঠিক আছে, তারপরে হাজারিবাগ মালভূমি এবং কি কোডারোমা মালভূমি নিয়ে গঠিত ছোটনাগপুরের কি মালভূমিটা। ক্লিয়ার। এই মালভূমির কি সর্বোচ্চ শৃঙ্গ কি পরেশনাথ। আমরা নাম তো নিশ্চয়ই শুনেছি, পরেশনাথ শোনা আছে। হ্যাঁ, তো পরেশনাথ, এখানে আমাদের মন্দির আছে শিবদেবের, শিব বাবার। 466 মিটার। পরেশনাথ পাহাড় জৈনদের তীর্থস্থান। ক্লিয়ার, কাদের তীর্থস্থল, জৈনদের তীর্থস্থল। এখানে বেশ কয়েকটি জলপ্রপাতও আছে, আবার এখানে বেশ কয়েকটা জলপ্রপাতও আছে। ঠিক আছে, জলপ্রপাত যেমন হুডরু, সুবর্ণরেখা নদী দ্বারা সৃষ্টি হুডরু, তারপরে জোনা, গৌতম ধারা, দশম, ঠিক আছে, এবং কি আছে রাজরাপ্পা জলপ্রপাত ইত্যাদি। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়। তাহলে খনিজ ভান্ডার কাকে বলা হয়, ভারতের ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছোটনাগপুর মালভূমি পূর্ব পশ্চিমে অবস্থিত দামোদর গস্ত উপত্যকা, দুটি উচ্চ স্থানের মধ্যবর্তী নিচু জমিকে গস্ত উপত্যকা বা ডিপ ভ্যালি বলে। দামোদর উপত্যকার দক্ষিণে অবস্থিত রাঁচির মালভূমি পশ্চিম অংশে উচ্চভূমিকে প্যাট বলে। ঠিক আছে, পাট বলে। তারপরে কি বলছে, হাজিরবাগ মালভূমি উত্তরে লাভা দিয়ে গঠিত রাজমহল পাহাড় আর দমনা পাহাড় অবস্থিত। এবার বাঘেলখন্ড আসছে, আমরা বাঘেলখন্ড মালভূমিটা দেখবো। এটা কি গ্রানাইট ও কি প্রাচীন পাললিক শিলা নিয়ে গঠিত বাঘেলখন্ড মালভূমি মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশের কিছু অংশে এটি অবস্থিত আছে। এটি ভঙ্গিল পার্বত্য অঞ্চল। ঠিক আছে, এটা ভঙ্গিল পার্বত্য অঞ্চল। ঠিক আছে, উত্তরে সোন নদী দ্বারা পরিবেষ্টিত। এবার আসছি দাক্ষিণাত্যের মালভূমি। এটা কি মালভূমিটা কি ত্রিভুজ আকৃতি। দাক্ষিণাত্যের মালভূমিটা কেমন, ত্রিভুজের মতো দেখতে। ঠিক আছে, পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড গান্ডেওয়ান বলছে অংশ বিশেষ এই মালভূমির আগ্নেয় ও রূপান্তরিত গ্রানাইট ও নিজ শিলা দিয়ে গঠিত। দাক্ষিণাত্যের মালভূমি একটি বিচ্ছিন্ন অংশ হলো মেঘালয় মালভূমি। তাহলে দাক্ষিণাত্যের মালভূমির একটা বিচ্ছিন্ন অংশ কি মেঘালয় মালভূমি। এর তিন দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত বলে একে উপদ্বীপ বলে। ঠিক আছে, দাক্ষিণাত্যের পার্বত্য অঞ্চল দাক্ষিণাত্যের মালভূমির মূল ভূখণ্ড। এরপরে আমরা পড়বো হচ্ছে কি দাক্ষিণাত্যের পার্বত্য অঞ্চলগুলো দেখবো। পার্বত্য অঞ্চল কি এমন হচ্ছে দেখি। দাক্ষিণাত্যের পার্বত্য অঞ্চলগুলো আমরা পড়বো। ঠিক আছে,
তো পশ্চিমঘাট পর্বত ও বাকি সোয়াদ্রি পর্বতমালা, ঠিক আছে, সোয়াদ্রি পর্বতমালা। তো আরব সাগরের দিকে পশ্চিমাংশ খাড়া ভাবে উঠেছে, এটা করা দরকার। মানে পূর্বে ঢাল তুলনামূলক অনেক কম, তাহলে পূর্বে যে ঢাল আছে সেটা তুলনামূলক কিন্তু অনেক কম, ঠিক আছে। পূর্বে এই পর্বতমালা সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে গেছে, সিঁড়ির মতো ধাপে ধাপে কিন্তু নিচে নেমে গেছে। একটু ব্যাকগ্রাউন্ড প্রবলেম হচ্ছে, তার জন্য ক্ষমা চেয়ে নেব। এবারে বলছি গোদাবরী কৃষ্ণা কাবেরী নদীর পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে। ক্লিয়ার? কেরালাতে অবস্থিত আন্নামালাই পাহাড়ে আনাইমুদি পশ্চিমঘাট পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গ। সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। একে দক্ষিণের এভারেস্ট বলা হয়, বুঝা গেল? পলিঘাট তামিলনাড়ু ও কেরালার মধ্যে অবস্থিত। তো গাইস এখানে আমি একটি কথা বলে রাখছি, এই যে কেরালা, এই যে আমরা কেরালা পড়েছি না, এই কেরালার কিন্তু পাহাড় পর্বত নিয়ে সবকিছু ভালো করে পড়া দরকার। কারণ কেরালা স্টেট থেকে অনেক কোশ্চেন কিন্তু আমাদের ডাব্লিউপি, কেপি বা সেন্ট্রালের যে কোনো আমাদের যে কোনো এক্সামে কিন্তু কেরালার থেকে আমাদের কোশ্চেন প্রচুর দেয়, ঠিক আছে। তো কেরালার যা আছে সব ভালো করে করতে হবে। এরপরে আমরা পাচ্ছি পূর্বঘাট পর্বতমালা বা কি মলয়াদ্রি পর্বতমালা, ঠিক আছে না। পোচামলাই, জাহাদ্রি, বলছে কি সেভরয় বা হচ্ছে কি মান্নামালাই প্রভৃতি কয়েকটি বিভিন্ন পর্বতের সমন্বয়ে পূর্বঘাট পর্বতমালা। অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটা আরমাকোন্ডা বা কি বলছে সীতামারকোন্ডা এত মিটার পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। তো এরপরে আমরা পাবো কি সাতপুরা পর্বত। নাম তো শুনেছি আমরা, সাতপুরা পর্বতের নাম তো শোনাই আছে আমাদের। তো কি বলছে এটাকে সাতপুরা পর্বত কি একটি স্তূপ পর্বত বটে। এটা সর্বোচ্চ শৃঙ্গ কি ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। তার উচ্চতা কত? 1350 মিটার। সাতপুরার দুপাশে কি বয়ে চলেছে, কি চলছে নর্মদা নদী বা ও কি তান্তি নদী। সাতপুরার দুপাশে এই দুটি নদী কি গ্রামীণ জাতীয় গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নর্মদা, সাতপুরা ও বিন্ধ্য পর্বতমালার মধ্যে গস্ত উপত্যকা দিয়ে বয়ে চলেছে। ক্লিয়ার? এবারে সাতপুরার কি নিকটে কে আছে? মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আছে, অমরকণ্টক আছে, ঠিক আছে। এটা কি 1048 মিটার। অমরকণ্টক সাতপুরা ও বিন্ধ্য সংযোগস্থলে অবস্থিত। অমরকণ্টক থেকে নর্মদা নদী ও সন নদী উৎপন্ন হয়েছে। তাহলে অমরকণ্টক থেকে কি কি দুটো নদী উৎপন্ন হয়েছে? নর্মদা আর সন। ক্লিয়ার? পাঁচমারি মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে এই পাঁচমারিটি কি মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ক্লিয়ার? সাতপুরা মহাদেব মহাকাল ক্ষয়জাত পর্বতমালা। তাহলে এই তিনটাই কিন্তু ক্ষয়জাত পর্বতমালা, ক্ষয়ে গেছে এগুলো, ঠিক আছে। এরপরে আমরা পাচ্ছি নীলগিরি। কি পাবো? নীলগিরি। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালায় নীলগিরি পর্বতগ্রন্থিতে মিলিত হয়েছে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি দোতাবেতা, যেটা কি 2637 মিটার সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। এরই পাদদেশ উটি শৈলবাসটি অবস্থিত, এরই পাদদেশে, ঠিক আছে। এবারে দাক্ষিণাত্যের মালভূমি আমরা পড়বো। দাক্ষিণাত্যের মালভূমি পড়বো, ঠিক আছে। মালভূমি মূল ভূখণ্ড। তো মহারাষ্ট্র মালভূমি বা কি বলছে ডোকান ট্র্যাপ। তো প্রধানত কি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত কি দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি ডোকান ট্র্যাপ নামে পরিচিত। ক্লিয়ার? সমগ্র মালভূমিটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ধাপে ধাপে নেমে গেছে বলে একে কি বলছে ডোকান ট্র্যাপ মালভূমি বলছে। এটা কি ব্যাসাল্ট শিলা দিয়ে গঠিত লাভাজাত মাটির কালো রঙের হয় মালভূমিতে, ঠিক আছে। এই মৃত্তিকায় অপর নাম কি রেগুর। এই মাটির কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী। তাহলে কার্পাস চাষের জন্য কিন্তু এই মাটি খুব উপযোগী। এখানে প্রচুর পরিমাণে কার্পাস ও তুলা চাষ করা হয়, ঠিক আছে। জল ধারণ ক্ষমতা অনেক বেশি, জলটা ধরে রাখতে পারে অনেকক্ষণ ধরে। অল্প লবণাক্ত, চুন ও কাদার ভাগ বেশি। চুন আর আমাদের এই কাদার ভাগটা কিন্তু এই মাটিতে বেশি। ক্লিয়ার? তো এই যে আমরা দেখতে পাচ্ছি ডোকান ট্র্যাপ, এই যে ডোকান ট্র্যাপ আমাদের এই জায়গাটা, ঠিক আছে। এখানে ঝিমিলি এটা তাহলে এটা ইন্ডিয়ার ম্যাপে আমার ম্যাপগুলো কিন্তু আমি টেনে ধরে রেখেছি, ঠিক আছে। ম্যাপও আমি দেখে গেছি পুরোপুরি।
যাতে কোনো অসুবিধা না হয়। এরপরে আমরা পাচ্ছি কি, এরপরে আমরা পাচ্ছি কর্ণাটক মালভূমি। এর মাটির রংটা কি হয়, লাল রঙের হয়, মাটির রংটা লাল রঙের হয়। ক্লিয়ার? এটা কি বলছে, চৌড়া পাহাড়ি অঞ্চলে মালনাদ বলে এবং নিচু তরঙ্গায়িত ভূমিকে ময়দান বলা হয়। তাহলে চৌড়াটাকে মালনাদ আর হচ্ছে নিচুটাকে কি বলা হচ্ছে, ময়দান। ক্লিয়ার? এবারে আমরা পাচ্ছি তেলেঙ্গানা মালভূমি। এই অঞ্চলে কি সাতমালা উল্লেখযোগ্য পর্বত আছে। সাতমালা পর্বতটা আছে এই অঞ্চলে। ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চল, ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চল আমরা এবারে পড়বো। ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চল। তো তার আগে ম্যাপটা আমরা দেখে নিচ্ছি। এই যে, তো আমরা যে কচ্ছের রণ বলি, তো আমরা হয়তো এটা ম্যাপটা দেখে বুঝতে পারছি এটা ভারতের নিচের দিকটা, ঠিক আছে। তো এই যে এইটা হচ্ছে গুজরাট, আমাদের এখানটা গুজরাট বটে। গুজরাটে কচ্ছের রণ পাচ্ছি, কচ্ছ উপসাগর আছে, ঠিক না। তো গোটা ম্যাপটাকে কিন্তু তোমাদেরকে পুরো মুখস্থ করতে হবে, গোটা ম্যাপটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এখানে। ক্লিয়ার? তাহলে ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলে এবারে আমরা পড়তে যাচ্ছি। উপকূলীয় সমভূমি অঞ্চল আমরা পড়বো, ঠিক আছে। তাড়াতাড়ি পড়বো। কচ্ছ কথার অর্থ কি, জোলাময় দেশ। ক্লিয়ার? কচ্ছ উপদ্বীপ মানে কি, জোলাময় দেশ। কচ্ছ গুজরাটের একটা জেলা। এটা কিন্তু গোটা ভারতের মধ্যে সব থেকে বড় জেলা। গোটা ভারতে যত জেলা আছে সব থেকে বড় জেলার নাম কি, কচ্ছ। ক্লিয়ার? যেটা কোথায় অবস্থিত, গুজরাটে। কচ্ছ কথার অর্থ কি, জোলাময় দেশ। ক্লিয়ার? এখান থেকে মানে কত কোশ্চেন হতে পারে, একটা পয়েন্ট থেকে আমি সেটা বুঝিয়ে দিলাম। এর উত্তরে কি রয়েছে, গ্রেট রন রয়েছে। রন কথার অর্থ কি, কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি। এটি কি লবণের জন্য বিখ্যাত, শুভ মরুভূমি বলা হয়, এটাকে শুভ মরুভূমিও বলা হয়। তাহলে এখানে কি বলতে পারি আমরা, যে লবণের জন্য বিখ্যাত, না এরকম কোশ্চেন, এটা তো ঠিক আছে। এখানটা কচ্ছের দক্ষিণে পূর্বে রয়েছে ক্ষুদ্র রন ও লিটল রন। এখানে বন্য গাধাদের জন্য সঞ্চারী আছে, বন্য গাধাগুলোকে এখানে রাখা হয়, ঠিক আছে, সরকার থেকে করে। এবারে দেখি, কচ্ছ উপসাগর আরব সাগর ও খাম্বাত উপসাগর দ্বারা পরিবেষ্টিত, ঠিক আছে। এবারে গিরিনাথ পাহাড় গোরক্ষনাথ উপদ্বীপের সর্বোচ্চ অংশ। এখানে গির সিংহের বাসভূমি, ঠিক আছে। এবারে আছে কঙ্কন উপকূল, সবচেয়ে ভগ্ন উপকূল বলছে মুম্বাই বন্দর এই উপকূলে অবস্থিত, মুম্বাই বন্দরটা। কর্ণাটক উপকূলটা কি বলছে না, সোরাবতী নদীর উপরে গেরপ্পা জলপ্রপাত এখানে অবস্থিত। সোরাবতী নদীর উপরে গেরপ্পা জলপ্রপাতটা অবস্থিত, ঠিক আছে। এই যে কেরালা মানে ইম্পর্টেন্ট, এখানে আমি বলে দিচ্ছি। কিন্তু প্রচুর কেরালার থেকে কোশ্চেন আমরা দেখেছি, আগেও দেখেছি, আরও দেখবো, মানে ফিউচারেও দেখবো, ঠিক আছে। তো কেরালা বা মালাবার উপকূল, ঠিক আছে, লেগুর বা ব্যাকওয়াটার এখানে দেখা যায়। উপদ্বীপগুলিকে কেরালার লেগুর বলা হয়, ঠিক আছে। কেরালা উপকূলের জলাভূমিকে ব্যাকওয়ার্ড বলা হয়। তাহলে কেরালা উপকূলের জলাভূমিকে কি বলা হয়, ব্যাকওয়ার্ড। ভারতের দীর্ঘতম হ্রদ ভেম্বানাথ কোয়াল এখানেই অবস্থিত। ভেম্বানাথ কোয়ালটা কোথায় অবস্থিত, কেরালাতে। ভারতের দীর্ঘতম হ্রদের নাম কি, ভেম্বানাথ কায়াল। এছাড়া অষ্টমুদি কায়াম পুলম হ্রদ এখানে অবস্থিত, ঠিক আছে। এবার পূর্ব উপকূলটা পড়বো আমরা। এখানে কি বলছো, কি উত্তর বলছে কি, উত্তর সরকার উপকূল মানে কি, উড়িষ্যা উপকূলে ভারতের বৃহত্তম লেগুন উপহ্রদ চিল্কা অবস্থিত। ভারতের বৃহত্তম হ্রদের নাম কি, চিল্কা। সেটা কোথায় আছে, উড়িষ্যাতে। ক্লিয়ার? এবারে আছে করমণ্ডল উপকূল। এই উপকূলে কি আছে অবস্থিত, তামিলনাড়ুর তাজাপুর জেলায়। তাহলে এই যে করমণ্ডল উপকূলটা কোথায় অবস্থিত, তামিলনাড়ুতে। তামিলনাড়ুর কোন জেলায় অবস্থিত, তাজাপুর জেলায়। ক্লিয়ার? এখানে বছরে দুবার বৃষ্টি হয়। তাহলে এই তাজাপুর জেলাটাতে বছরে কবার বৃষ্টি হয়, দুবার বৃষ্টি হয়, ঠিক আছে। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে, ঠিক আছে। এখানে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর বলছে প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম বায়ু এর প্রভাবে বলছে এখানে বছরে দুবারই বৃষ্টিপাত হয়। কেন হয় সেটা, ঠিক আছে। এখানে প্রচুর ধান উৎপন্ন হয়। এই অঞ্চলে দক্ষিণ ভারতের
শস্য ভাণ্ডার বলা হয়। তাহলে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কাকে বলা হয়? দক্ষিণ ভারতের তাজপুরকে। ঠিক আছে, এবারে ভারতের আমরা কি পাবো? ভারতের আমরা দ্বীপ পাবো, দ্বীপপুঞ্জ। ভারতের দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ভারতের দ্বীপ যেগুলো, ঠিক আছে। তো এখানে একটু ম্যাপ আছে, আমরা দেখে নিচ্ছি। এটা আন্দামান নিকোবরের ম্যাপটা, ঠিক আছে। এটা একটু তোমরা পরে দেখে নেবে। তাহলে প্রথমে বলি যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা কোথায় অবস্থিত? না, বঙ্গোপসাগরে অবস্থিত। ঠিক আছে, তো এই যে এই দ্বীপটা আন্দামান নিকোবরটা প্রায় কি 570টি দ্বীপ নিয়ে গঠিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কতগুলো দ্বীপ নিয়ে আছে? 570। ঠিক আছে, তারপরে কি বলছে, আন্দামানে আছে কি 550টি দ্বীপ। আন্দামানেই কিন্তু তার মধ্যে 570-এর মধ্যে 550টি কিন্তু আন্দামান নিজে। ঠিক আছে, আর মাত্র কটা আছে এর মধ্যে? 28টি দ্বীপ, বসতি বলছে, বসতি দেখা যায়। মানে 550টা দ্বীপ আছে না, তো 550টা দ্বীপ নিয়ে আন্দামান গঠিত হয়েছে আমাদের। 500 এমনি করে 550টা দ্বীপ আছে, কিন্তু প্রত্যেকটা দ্বীপ নিয়েই তো গঠিত হয়েছে আন্দামান, কিন্তু প্রত্যেকটা দ্বীপে কিন্তু জনবসতি দেখা যায় না। এই 550-এর মধ্যে মাত্র 28টি দ্বীপেই জনবসতি দেখা যায়। ক্লিয়ার? আর নিকোবরে যে 22টা দ্বীপ নিয়ে, এর মধ্যে কি 10টিতে বসতি দেখা যায়। তাহলে নিকোবরে কি আছে? 22টা দ্বীপ আছে, দ্বীপ নিয়ে গঠিত নিকোবর। তার মধ্যে 10টা দ্বীপেই কি বসতিকে আমরা দেখতে পাই। ঠিক আছে, এবারে আন্দামান নিকোবর, আন্দামান নিকোবর এগুলি বলছে লিটল আন্দামান ও কার কার নিকোবর 10 ডিগ্রি চ্যানেলে দ্বারা পৃথক হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি? পোর্ট ব্লেয়ার, দক্ষিণে আন্দামানে অবস্থিত। সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি? স্যাডল পিক, 732 মিটার। ঠিক আছে, স্যাডল পিক উত্তর আন্দামানে অবস্থিত। ভারতের দেখি এবারে আন্দামানে ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি ব্যারেল ও সুপ্ত আগ্নেয়গিরি নারকুন্ডাম অবস্থিত। 2017 সালের জানুয়ারি মাসে শেষবার লাভা উদ্গীরণ হতে দেখা গেছে এই ব্যারেন আইল্যান্ড থেকে। 2017 সালেই কিন্তু দেখা গেছে যে এই ব্যারেন আইল্যান্ড থেকে লাভা বেরিয়েছে। ক্লিয়ার? দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান ডানকান প্যাসেজ দ্বারা পৃথক হয়েছে। নিটন আকবরে বলছে ভারতের দক্ষিণ প্রান্তের শেষতম বিন্দু ইন্দিরা পয়েন্ট অবস্থিত। সমগ্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি? সাডল পিক, সাডল পিক উত্তর আন্দামানে অবস্থিত। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ করতে হবে তোমাদেরকে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অনেক ইম্পর্টেন্ট। এটা তো দেখলাম আমরা এই পয়েন্টটা পড়েছি, ডবল ডি হয়ে গেছে, এটা ডবল হয়ে গেছে পয়েন্টগুলো, সরি। বলছে স্যান্টিলের নিঞ্চ বা বলছে জারোয়া অগ্নি নামক এগুলো উপজাতিগুলো বাস করে এখানে। ঠিক আছে, স্যামেল নামক বলছে ম্যাসোইন উপজাতি দেখা যায় এইখানে নিকোবরে। সুভাষচন্দ্র বসু, ঠিক আছে, আন্দামান নিকোবর এর নাম রেখেছিলেন যথাক্রমে শহীদ দ্বীপ আর একটা হচ্ছে স্বরাজ দ্বীপ। তো আমরা একটা কথা বলি, এই আন্দামান নিকোবরই কিন্তু ব্রিটিশদের আসল জেলটা ছিল। ঠিক আছে, যে জেলটা যেখানে আমাদের ভারতের যারা যোদ্ধা ছিল, ভারতের যারা দেশ স্বাধীন এর জন্য লড়েছিল, তাদেরকে বন্দি করে রাখা হতো। ঠিক আছে, আর এখানে কিন্তু তাদেরকে মারা হতো। ঠিক আছে, তো এই জন্য আমাদের সুভাষচন্দ্র বসু কি করলো, এই দ্বীপটাকে বললো শহীদ দ্বীপ। মানে যারা মরেছে ব্রিটিশকে তারা দেখিয়ে, তারা হচ্ছে শহীদ আমাদের দেশে। ঠিক আছে, তাদেরকে আমরা শহীদ বলছি, তারা শহীদই। ঠিক আছে, তো শহীদ দ্বীপ বা স্বরাজ দ্বীপ। ক্লিয়ার? এরপরে আমরা আসছি লাক্ষাদ্বীপ। কি দ্বীপ? লাক্ষাদ্বীপ। আরব সাগরে 25টি দ্বীপ নিয়ে গঠিত এই লাক্ষাদ্বীপ। ঠিক আছে, আমিন দ্বীপ ও মিনিকয় দ্বীপাঞ্চলটি। এই দ্বীপটি এই দ্বীপটা কি প্রবাল দ্বারা গঠিত। প্রবাল নামক সামুদ্রিক কীটকে দোহাবিশেষ দ্বারা গঠিত। এদের মধ্যে মিনিকয় দ্বীপটি বৃহত্তম। মিনিকয়টা বৃহত্তম। ঠিক আছে, লাক্ষাদ্বীপের রাজধানী কি? কাভারাত্রি। 80 চ্যানেল মিনিকয়কে মালদ্বীপের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে এই লাক্ষাদ্বীপকে। 90টি চ্যানেলে বলছে লাক্ষাদ্বীপকে মিনিকয় থেকে বিচ্ছিন্ন রেখেছে। তো এই যে ম্যাপ আমাদের
এই যে আমাদের এটা ম্যাপ, এই যে এখানটাতে এই দ্বীপটা পড়েছে আমাদের, সরি, এই যে এইগুলো হচ্ছে আমাদের এই দ্বীপটা পড়ে গেছে, বুঝা গেল? মিনি কয় কিন্তু সব থেকে বৃহৎ। তো আজকে এইটি এতটাই ক্লাস ছিল আমাদের। তো এর বাইরে আর কোনো মানে আরও ক্লাস আছে নাই লয়, কিন্তু এর বাইরে অত করার আর প্রয়োজন হচ্ছে না। তো আজকে এই ক্লাস, তো আমি এখনো বলে দিচ্ছি আমাদের চ্যানেল হচ্ছে এক্সামপুর, আমাদের যে এডুকেশন সিস্টেম সেটা হচ্ছে এক্সামপুর, ঠিক আছে? তো তোমরা আমার যদি চ্যানেলে নতুন দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ তোমার একটা চ্যানেল সাবস্ক্রাইবে কিন্তু আমার একটা মোটিভেশন আমি নিজে পাই, ঠিক আছে? আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এক্সামপুর, যেখানে আমি কিন্তু লেটেস্ট আপডেট টাপডেট সবই দিই। তো ওই গ্রুপটা কী করে অ্যাড হবে গ্রুপে? তো গ্রুপে অ্যাড হতে গেলে তোমাকে আমার ডেসক্রিপশানে দেখতে হবে একটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে। তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ কল নয়, কিন্তু যদি কল করে যাও তাহলে কিন্তু অ্যাড হবে না, আমি বলে দিচ্ছি। জাস্ট মেসেজ করতে হবে গ্রুপ, লিখতে হবে কি মেসেজে গ্রুপ। আর যদি তোমার এই পিডিএফটা চাই, আমার এই ক্লাসের পিডিএফটা, ঠিক আছে, তাহলে তোমাকে লিখতে হবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পিডিএফ। ক্লিয়ার? ওকে গাইস, টাটা, বাই বাই, গুড নাইট।